আমরা আজকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অভিশ্রবণ বা অসমোসিস নিয়ে আলোচনা করব। আলোচনায় প্রবেশ করার আগে আমরা একটি ছোট্ট পরীক্ষা দেখে নেব। পরীক্ষার উপকরণ খুব সামান্য, একটু জল, একটি পাত্র আর কয়েকটি কিশমিশ। কিশমিশ জলে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, এইটুকুই পরীক্ষা। আমরা এই গ্লাসে সারা রাত কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। তার আগে বলি যে আমরা কিছু শুকনো কিশমিশও রেখেছি উদাহরণ হিসেবে। আমরা এখান থেকে একটি তুলে নিলাম, সারা রাত ভিজানো কিশমিশ। তো এই সারা রাত ভিজানো কিশমিশ এবং ভিজানোর আগে যেমন থাকে শুকনো কিশমিশ, এই দুটো যদি পাশাপাশি রাখি, আমরা দুটোর মধ্যে পার্থক্য বেশ স্পষ্ট বুঝতে পারছি যে এটি অত্যন্ত শুকনো আর এটা জল শোষণ করে ফুলে উঠেছে। এখন এই যে জল শোষণ করে ফুলে উঠলো, জল প্রবেশ করলো আঙুরের ভিতরে, কিশমিশের ভিতরে, এর পিছনে যে ভৌত ঘটনাটি দায়ী সেটা হচ্ছে অভিশ্রবণ বা অসমোসিস। আমরা এবার জেনে নেব যে অভিশ্রবণ বা অসমোসিসের ক্ষেত্রে ঠিক কী ঘটনা ঘটে। অভিশ্রবণ কিভাবে ঘটে সেটা আমাদের এবার জেনে নিতে হবে এবং এই প্রসঙ্গে অভিশ্রবণের সংজ্ঞাও আমরা জানব। তার আগে আমাদের জানতে হবে ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, অভেদ্য পর্দা কি, দ্রবণ কি এবং দ্রবণের বিভিন্ন প্রকার। দ্রবণ বা সলিউশন, দ্রবণ বা সলিউশন এর মধ্যে দুটো অংশ থাকে, দ্রাবক এবং দ্রাবক। এটা হচ্ছে সলিউশন, দ্রাবক হচ্ছে সলভেন্ট আর দ্রাব হচ্ছে সলিউট। এগুলি এদের ইংরেজি। দ্রবণের ভৌত অবস্থা, কঠিন, তরল না গ্যাসীয়, এই ভৌত অবস্থা এই দুটির মধ্যে যার মতো হয় তাকে বলি আমরা দ্রাবক। যেমন একটা গ্লাসে এক গ্লাস জল দিয়ে তার মধ্যে 1 চামচ চিনি আমরা মিশিয়ে নিলাম, এটা চিনির জলীয় দ্রবণ। এই দ্রবণ তরল, তো দ্রবণের মধ্যে যা দুটো উপাদান মিশিয়েছি, চিনি আর জল, তার মধ্যে তরল হচ্ছে জল। তাহলে জল তরল, দ্রবণটার ভৌত অবস্থা জলের মতো, তাই জল হচ্ছে দ্রাবক। আর দ্রাবকের মধ্যে কাকে দ্রবীভূত করলাম সেটা হচ্ছে দ্রাব। এখন এই দ্রবণে দ্রাব আর দ্রাবক অণুর মধ্যে সাধারণত দ্রাবক অণুগুলি আকারে ছোট হয় আর দ্রাব অণুগুলি আকারে কিছুটা বড় হয়। আমরা এবার দেখে নেব পর্দা ব্যাপারটি কি। আমরা 3টি উদাহরণ আলোচনা করব। একটি ধরে নিচ্ছি আমরা ছিদ্রবিহীন রাবারের পর্দা, যেমন বেলুন, ছিদ্রবিহীন বেলুনের যে রাবার থাকে ওই রকম রাবারের পর্দা। দ্বিতীয় একটি উদাহরণ ধরা যাক কাপড়, আরেকটি উদাহরণ ধরা যাক পার্চমেন্ট কাগজ। আমরা 3টে পাত্র আঁকছি। এই 3টি পাত্রের প্রত্যেকটির মাঝখানে একটি করে পর্দা বসানো থাকবে। এটির মাঝখানে একটি রাবারের পর্দা বসানো, যার মধ্যে কোনো ছিদ্র নেই। এখানে একটি কাপড়, আমরা জাস্ট ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি, একদম পাতলা কাপড়, এরকম শীট একটা, সেটাকে আমরা এইভাবে রেখেছি, দেখাচ্ছি ছবিতে। তার মাঝে মাঝে অনেক বড় বড় ছিদ্র আছে, দেখতে পাচ্ছি আমরা। আর এইখানে রয়েছে একটি পর্দা, যেটাকে বলছি অর্ধভেদ্য পর্দা। কেন বলছি সেটা পরে আসছি আমরা। তাতে ছিদ্রগুলি অত্যন্ত ছোট ছোট আছে। এখন এক্ষেত্রে 3টের ক্ষেত্রে আমরা এই পর্দার উভয় পাশেই দ্রবণ রেখেছি। একটিতে রাখছি বিশুদ্ধ জল, শুধু জল রাখছি 3টের ক্ষেত্রেই। আমরা এটাকে শুধু জলের অণু বোঝাচ্ছি। আর উল্টো দিকে মানে পাশের জায়গাগুলোতে জলের সঙ্গে আরো কিছু মিশে আছে। আরো কি মিশে আছে আমরা ধরে নিচ্ছি অন্য কোনো
দ্রবীভূত পদার্থের অণু মিশে আছে। তাহলে এখানে একটি দ্রবণ লঘু দ্রবণ, একটি ঘন দ্রবণ। আমরা বুঝতে পারছি এটা লঘু বা পাতলা দ্রবণ এবং উপরের পাশের দ্রবণটি এটা ঘন দ্রবণ। এখানেও তাই, এইটি লঘু দ্রবণ এবং এই পাশেরটি ঘন দ্রবণ। তো সেই ঘন দ্রবণে নীল রঙের আমরা দ্রাবক বোঝাচ্ছি, তার মধ্যে দ্রাব অণু মিশে আছে। এটির ক্ষেত্রেও তাই, এদিকে দ্রাবক, শুধু দ্রাবক, আর এদিকে দ্রাবকের সঙ্গে দ্রাব অণু মিশে আছে। এখন যে ঘটনাটা ঘটতে পারে এখানে, যেহেতু এই পর্দার মধ্যে কোনো ছিদ্র নেই, এখানে এই বড় অণুগুলোকে আমরা কি বলছি? দ্রাবক, দ্রাবক। আর এই নীল যেগুলো, এগুলোকে বোঝাচ্ছি দ্রাবক। এই পর্দাটি যেহেতু ছিদ্রবিহীন, তাহলে এর মাধ্যমে দ্রাব বা দ্রাবক কেউই কোনো দিকে যেতে পারবে না। তাই এটি হচ্ছে অভেদ্য পর্দা, ইমপারমিয়েবল। এই পর্দাটি, তার মধ্যে ছিদ্র এত বড় যে এর মাধ্যমে দ্রাবক অণু যেমন যেতে পারবে, তেমনি দ্রাব অণুগুলিও এদিকে আসতে পারবে, বা দ্রাবক অণু এদিকে আসতে পারবে। অর্থাৎ দ্রাব এবং দ্রাবকের মধ্যে মিশে যাওয়ার ঘটনা ঘটবে, দুদিকে সমান ঘনত্ব হয়ে যাবে, দুদিকে মিশ্রণের ঘটনা ঘটবে। এটা হচ্ছে এই মাছের পর্দাটি হচ্ছে ভেদ্য পর্দা, পারমিয়েবল। এটা ইমপারমিয়েবল, এটা পারমিয়েবল বা ভেদ্য। ওই পর্দাটি তৃতীয় ছবিতে দেখছি আমরা। এখানে পর্দার মাঝে ছিদ্রগুলি এত ছোট ছোট যে এর মাধ্যমে দ্রাবক অণু যেতে পারবে, কিন্তু দ্রাব অণুগুলি এই ছোট ছোট ছিদ্র ভেদ করে এপাশে আসতে পারবে না। এই পর্দাকে, যার মাধ্যমে কেবল দ্রাবক অণু যেতে পারে, দ্রাব অণু যেতে পারে না, সেই পর্দাকে আমরা বলবো অর্ধভেদ্য বা সেমি পারমিয়েবল মেমব্রেন। পার্চমেন্ট কাগজ, প্রাণীদের কোষের পর্দা বা উদ্ভিদের ক্ষেত্রে, যে কোনো জীবের ক্ষেত্রে কোষ পর্দা, যদিও সেটাকে প্রভেদক ভেদ্য পর্দা বলা হয়, তাও আমরা এখানে অর্ধভেদ্য পর্দাই বলছি এটাকে। আর ডিমের যে খোসা, এই ডিমের খোসা যেটা শেলটাকে সরিয়ে নিলে ভেতরে একটা পাতলা পর্দা থাকে, সেটা মাছের পটকা, এইগুলি সবই হচ্ছে অর্ধভেদ্য পর্দার উদাহরণ। সাধারণ কাগজ ভেদ্য পর্দা হয়। আবার রাবারের চাদরের মতো পলিথিনের ছিদ্রবিহীন চাদর যদি হয়, সেটাও কিন্তু অভেদ্য পর্দার উদাহরণ হবে। এখন আমরা এখানে ঠিক কি ঘটবে সেটা আমরা দেখব। এই দুটির কোনোটির ক্ষেত্রে অভিস্রবণ ঘটবে না, ঘটবে এইখানে। আমরা অভিস্রবণের ঘটনা এবার এইখানে দেখে নেব। আমরা বড় করে আঁকলাম একটি পাত্র, যার মাঝখানে একটি অর্ধভেদ্য পর্দা বসানো আছে। উভয় দিকেই দ্রবণ আছে। এখানে কেবল দ্রাবক বা লঘু দ্রবণ এখানে আছে। লঘু দ্রবণ, আর পাশেরটি হচ্ছে ঘন দ্রবণ, এটি হচ্ছে ঘন দ্রবণ। এখানে দ্রাবক অণু বা জলের অণুর সঙ্গে আরো কিছু পদার্থ, যাকে আমরা দ্রাব বলবো, সেটা মিশে থাকবে। এখানে ঘনত্বের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখানে দ্রাবকের মধ্যে দ্রাব অণু মিশে থাকছে। আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি এটি একটি লবণের জলীয় দ্রবণ বা চিনির জলীয় দ্রবণও বলতে পারি আমরা। তো এরকম একটি দ্রবণ আছে। এক্ষেত্রে কি ঘটবে? এক্ষেত্রে ঘটবে এটাই যে, যেহেতু এটি লঘু দ্রবণ, এখানে কেবল দ্রাবক আছে এবং এটি ঘন দ্রবণ, দ্রাবক ও দ্রাবক মিশে আছে। শুধু দ্রাবক অণু থাকায় দ্রাবক অণুর চাপ এখানে বেশি। তো সেই বেশি চাপ হওয়ার জন্য, এই বেশি চাপ থেকে কম চাপের দিকে বা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে দ্রাবক অণুগুলি বেশি হারে যেতে থাকবে। এটা যেতে থাকলে এদিকে দ্রবণে দ্রাবক প্রবেশ করার জন্য এটার
ঘনত্ব কমতে থাকবে, আর এখানে পরিমাণ কমতে থাকবে দ্রবণটার, মানে জলের পরিমাণ কমতে থাকবে, এখানে জল প্রবেশ করবে, জলের পরিমাণ এখানে বাড়বে, ফলে ঘনত্বটা কিন্তু কমতে থাকবে। তাহলে এখানে দুটিই কিন্তু, মানে একটি তেল একটি জল নয়, দুটি জলীয় দ্রবণ, কিন্তু ঘনত্ব আলাদা। তাহলে একই প্রকৃতির ভিন্ন ঘনত্বের দুটি দ্রবণকে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক রাখলে লঘু দ্রবণ থেকে ঘন দ্রবণের দ্রাবক অণুর স্থানান্তরিত হওয়ার বা চলে যাওয়ার ঘটনাকে আমরা বলছি অভিস্রবণ বা অসমোসিস। অসমোসিস এরকম অনেক ঘটনা আমাদের দেহে ঘটে। আমাদের দেহের ক্ষেত্রেই দেহের রক্ত থেকে কোষে জল যাওয়া বা কোষ থেকে জল রক্তে বেরিয়ে আসা, এই ঘটনা কিন্তু অভিস্রবণের মাধ্যমে ঘটে। আবার উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ যখন মূলের সাহায্যে জল শোষণ করে, মূলের এগুলি ধরা যাক মূলরোম, আর এই পাশটা আমরা রাখছি না, এখানে এগুলি কোষ, বহু সংখ্যক কোষ রয়েছে। বাইরে মাটির কণার ফাঁকে ফাঁকে থাকছে জল, যাকে আমরা বলছি কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। এরকম মাটির কণা, মাটি তো কণাযুক্ত হয়, কণার ফাঁকে ফাঁকে যে জল থাকে সেটা হচ্ছে কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। তার মানে এর মধ্যে আছে কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। বাইরের এই জলযুক্ত যে অঞ্চল, সেখানে সেটা হচ্ছে লঘু দ্রবণ, আর কোষের সাইটোপ্লাজম, এই কোষের মধ্যে আছে সাইটোপ্লাজম, সেটা ঘন। কোষের কোষ প্রাচীরে কিছু ছিদ্র জায়গায় জায়গায় আছে, আর এর ঠিক নিচে আছে কোষ পর্দা, যেটা অর্ধবেদ্য পর্দা। কোষ প্রাচীর ভেদ্য, তাকে নিয়ে কোনো সমস্যা নেই। তো ওই ছিদ্র দিয়ে জল অণু বাইরের লঘু দ্রবণ থেকে ভেতরের ঘন দ্রবণে প্রবেশ করে আসে। এখন এই কোষে যদি জল ঢুকে যায়, তাহলে কোষের সাইটোপ্লাজমে বেশি জল ঢোকার জন্য কোষের সাইটোপ্লাজম কিন্তু লঘু হয়ে আসে। তখন এটা লঘু, এটা ঘন, তো এখান থেকে এখানে তখন অভিস্রবণ প্রক্রিয়ায় জল প্রবেশ করে। আবার যে কোষে জল প্রবেশ করলো সেটা সাইটোপ্লাজম লঘু হয়ে গেল, তার পাশের সাইটোপ্লাজম, কোষের সাইটোপ্লাজম ঘন, তখন আবার লঘু থেকে ঘনর দিকে এভাবে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় মূলের ভেতরে জল প্রবেশ করে এবং তারপর সেটা জাইলেমের মাধ্যমে পাতার দিকে পৌঁছয়। যাই হোক, সেসব পরের কথা। মোট কথা আমরা একটা উদাহরণ দেখলাম যেখানে জল শোষণ করছে উদ্ভিদ, সেখানে অভিস্রবণের মাধ্যমে জল শোষণ হচ্ছে। এইরকম কোষে কোষে জল পৌঁছবে, সেটা অভিস্রবণের মাধ্যমে। এই ঘটনা কিন্তু প্রাণীদেহের ক্ষেত্রে। আমরা এখানে অভিস্রবণ সংক্রান্ত আরো কিছু বিষয় জেনে নেব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি তিনটে পাত্রে দ্রবণ রাখা আছে। প্রথম পাত্রে 0.005% NaCl দ্রবণ। NaCl বা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাধারণ খাদ্য লবণ। তো তার দ্রবণ রাখা আছে 0.005% দ্রবণ, অর্থাৎ 100 গ্রাম যদি জল হয় তাতে 0.005 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। তো এইরকম দ্রবণে একটি লোহিত কণিকাকে রাখা আছে। এখানে লোহিত কণিকা সাইটোপ্লাজম ঘন, বাইরের যে দ্রবণ সেটা লঘু। এখানে কোষ পর্দা, এই লোহিত কণিকার পর্দা, এটা অর্ধবেদ্য পর্দা রূপে কাজ করছে। তাহলে অভিস্রবণের নিয়ম কি? অর্ধবেদ্য পর্দার মাধ্যমে লঘু দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু যায়। তাহলে এখানে লঘু দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করবে। যেহেতু কোষের ভেতরে প্রবেশ করছে, তাই এক্ষেত্রে আমরা এই ধরনের অভিস্রবণকে বলছি অন্তঃ অভিস্রবণ বা এন্ডোসমোসিস। অন্তঃ অভিস্রবণ। এবং এই বাইরের দ্রবণকে আমরা বলবো লঘু স্মারক দ্রবণ, হাইপোটনিক বা লঘু স্মারক দ্রবণ, হাইপোটনিক বা লঘু স্মারক। আচ্ছা, তাহলে এই ঘটনাটা কি বলছি? অন্তঃ অভিস্রবণ। পরেরটি শেষ ঘটনাটা আমরা দেখি। শেষ ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে কোষের সাইটোপ্লাজম লঘু, তুলনায় বাইরের দ্রবণটি ঘন। এই অবস্থায় এই অন্তঃ অভিস্রবণের উল্টো ঘটনা, অর্থাৎ বহি অভিস্রবণ হবে, কোষ থেকে জল বেরিয়ে যেতে থাকবে। এই ঘটনাকে আমরা বলবো এক্সসমোসিস বা বহি অভিস্রবণ। বহি অভিস্রবণ। এবং এখানে বাইরের দ্রবণকে আমরা বলবো হাইপারটনিক বা অতিসারক দ্রবণ। হাইপারটনিক বা অতিসারক দ্রবণ। মাঝের যেটি 0.5% NaCl দ্রবণ, সেখানে কোষের সাইটোপ্লাজমের ঘনত্ব আর বাইরের দ্রবণের ঘনত্ব সমান। এই অবস্থায় যে হারে জল কোষে প্রবেশ করবে, ঠিক সেই হারে জল কোষ থেকে বেরিয়ে যাবে।
এখানে অন্ত এবং বহিঃ অভিস্রবণ কোনোটাই বলবো না, অভিস্রবণ সমান হারে ঘটবে। এই ধরনের দ্রবণকে আমরা বলে থাকবো সমসারক বা আইসোটোনিক দ্রবণ। সমসারক বা আইসোটোনিক দ্রবণ। তিন রকম দ্রবণ আমরা দেখলাম এবং অন্ত ও বহিঃ অভিস্রবণ কাকে বলে সেটা আমরা এখানে দেখলাম। প্রথম ক্ষেত্রে কোষে যদি জল প্রবেশ করতেই থাকে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, তাহলে কোষ স্ফীত হয়ে উঠবে এবং সেটা রাপচার করবে, ফেটে যাবে। আর শেষ ঘটনা, এটি প্রাণী কোষ লোহিত কণিকা, তার থেকে যদি জল ক্রমাগত বেরোতে থাকে তাহলে একসময় তার ক্রিরেশন বা কুঞ্চনের ঘটনা ঘটবে। এইটি যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঘটে তাহলে কি হবে? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কিন্তু খুব দৃঢ় হয়। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেটি শক্ত একটি গঠন। তাকে যদি আমি এইরকম অতিসারক দ্রবণে রাখি, ঘন দ্রবণ, তাহলে উদ্ভিদ কোষের থেকে জল বেরিয়ে যেতে থাকবে, তখন তার সাইটোপ্লাজম সংকুচিত হয়ে কোষের এক প্রান্তে সরে আসবে। মাঝখানটা ব্ল্যাঙ্ক। তো এই ঘটনাকে বলছি আমরা প্লাজমোলাইসিস। এবার এই প্লাজমোলাইজড একটা কোষকে যদি আমি লঘুসারক দ্রবণে রাখি, তখন এর মধ্যে জল প্রবেশ করে আবার সাইটোপ্লাজমটা কোষের সব জায়গায় ছড়িয়ে যাবে। এই ঘটনাকে আমরা বলবো ডিপ্লাজমোলাইসিস। তাহলে উদ্ভিদ কোষ থেকে জল বেরিয়ে যাওয়ার ফলে কোষের সংকোচন, সাইটোপ্লাজমের সংকোচন ঘটে, কোষের এক প্রান্তে সরে আসলে তাকে বলছি প্লাজমোলাইসিস। আর প্লাজমোলাইসিস হওয়া কোষকে আমরা লঘুসারক দ্রবণে রাখলে তাতে জল প্রবেশ করার ফলে আবার আগের অবস্থায় ফিরে যাওয়াকে বলছি ডিপ্লাজমোলাইসিস। তো এই হচ্ছে অভিস্রবণ সংক্রান্ত বা অসমোসিস সংক্রান্ত আমাদের আলোচনা।